আচ্ছা আসিফ ভাই, আপনি আমাকে একটু খুব সংক্ষেপে বলেন যে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে জন্ম মৃত্যুর রহস্যটা কি? খুব সংক্ষেপে আ- একটু যদি বলতেন। এটা তো আপনি কি লাইফ জিনিসটা কি সেই জিনিসটা জানতে চাইছেন? হোয়াট ইজ লাইফ? অমিত ভাই ওইদিকে যাওয়ার আগে মানে ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা প্রশ্নের উত্তর জানি না, একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর জানি না, কিন্তু ভাই আমরা একটা কিছু জানি না, সেটা তো এইটার প্রমাণ হতে পারে না যে অমুক জিনিসটা আছে, বা ধরেন মানে প্রভুপাদ নামক যে ইসকনের যে ইয়াটা আছে, গুরুটা আছে, তার কথা সত্য, এটা তো হতে পারে না ভাই। এটা তো এটার সাথে এটা সম্পর্ক নেই তো। অবশ্যই না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ওমান যে জিনিসটা ভাবছেন যে আমরা জানি না, আপনি আপনি জানেন না বলে আপনি ভাবছেন যে আমরা জানি না। আমি কিন্তু আপনাকে এখন 3 ঘন্টা ধরে বসে আমি আপনাকে বোঝাতে পারি লাইফ জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোথায় মৃত্যু জিনিসটা কি। এটা কিন্তু আমি 3 ঘন্টা এখন আমি বক্তব্য দিতে পারি। এখন যদি শুরু করি উইদাউট স্টপিং, উইদাউট রিপিটিং ইভেন এ সিঙ্গেল সেন্টেন্স, আমি কিন্তু আপনাকে বোঝাতে পারি না, যে আমি বলেছি সংক্ষেপে, একটু সংক্ষেপে যদি বলতেন যে যদি হ্যাঁ, কোনো এটা একটা ক্রিয়েটর না থাকে। লাইফ জিনিসটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, একটা বায়োকেমিক্যাল রিয়াকশন। কতগুলো বায়োকেমিক্যাল রিয়াকশন সুসংহতভাবে নিজেদের কাছাকাছি এসে তার একটা সাম্যাবস্থা তৈরি করে লাইফকে ডিফাইন করা হয় যে একটা সিস্টেম যে নিজের খাবার দাবারটা নিজে তৈরি করতে পারে, নিজের শক্তিটা নিজে তৈরি করতে পারে, এবং যে ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে, অর্থাৎ কিনা ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন এই জিনিসটা ফলো করে, তাকে বলা হয় লাইফ। এবার ডেথ জিনিসটা কি? এই বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো যদি যখন কোনো একটা কারণে তাদের ব্যালেন্সটা যখন হারিয়ে ফেলে, এই বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো যখন স্টপ করে যায়, তখন সেই জিনিসটা হচ্ছে ডেথ বা মৃত্যু এই জিনিসটা। ঠিক আছে? আপনি যদি বলেন আমি এটা ব্যাখ্যা করতে পারি, তবে এইটা না, একটা আমি বুঝতে পেরেছি, ছোট একটা থ্যাংক ইউ। ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বুঝতে পেরেছি আপনার জন্ম মৃত্যু সম্পর্কে খুব সুন্দর একটা ইয়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো যে আফটার ডেথ তাহলে কি? আফটার ডেথ কিছু আফটার নাই? ডেথ আপনার কিচ্ছু কথা হয় না, অনুযায়ী আফটার ডেথ দেয়ার ইজ কিচ্ছু হয় নাথিং? না, আফটার আচ্ছা, আফটার ডেথ কিচ্ছু কিচ্ছু হয় হয় না। না। আপনি ওকে, ফাইন। যেমনি মরে যাবে, কিছু যেমনি মারা যাবে। ওকে, ফাইন ফাইন। কিছু হয় না, এইবার একটু সেটা একটু ব্যাখ্যা এইবার করে দিই। ওয়ান ভাই, সেটা একটু ব্যাখ্যা করে দিই। আপনার সমস্ত স্মৃতি, আপনার সমস্ত চেতনা, আপনার সমস্ত কিছু আপনি বলে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের কিছু কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে? এখন আপনার মস্তিষ্কে যখনই রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখনই আপনার মস্তিষ্কের যে কোষগুলা, যেখানে আপনার স্মৃতিগুলো আছে, অতীতের স্মৃতিগুলো আছে, এবং আপনি যে জায়গাটা দিয়ে চিন্তা করেন, সেই কোষগুলা নষ্ট হওয়া শুরু করবে। এরপর সেই মস্তিষ্কটাকে যখন কবর দেওয়া হবে বা পোড়ায় দেওয়া হবে, তখন সেখানে পোকামাকড় খাওয়া শুরু করবে আপনার মস্তিষ্কটাকে, এবং কিছুদিনের মধ্যে আপনার মস্তিষ্কটা মাটির সাথে মানে পচনশীল, যেহেতু এটা একটা পচনশীল জিনিস, এটা একটা জৈব সার হিসেবে মাটিতে মিশে যাবে। হুম, এরপরে আচ্ছা, যেই কোষগুলার যে মৃত্যু হলো, কোষগুলার নিউরন গুলা যখন একটা আরেকটার সাথে মিলিত হয়ে যেই ইয়াগুলা তৈরি করে, যেই মেমোরি গুলা তৈরি করে, আপনার আপনি যে চিন্তা করেন, আপনি যে স্মৃতি, আপনার অতীতে ছোটবেলা কি হয়েছে, সেই সমস্ত কিছু আপনার মস্তিষ্কের ভিতরে থাকে। ওই জিনিসটা ধ্বংসের সাথে সাথে আপনার চেতনা শূন্য হয়ে যায়, আপনি আর কোনো কিছু চিন্তাই করতে পারেন না। এখন আপনার যদি মনে হয় যে মস্তিষ্কের বাইরে থেকেও, আপনার মস্তিষ্কের বাইরেও এই জিনিসটা প্রুফ করা পর্যন্ত যায়, যেমন ধরেন এখন টেকনোলজি এতদূর এগিয়েছে যে কিছুদিনের ভিতরেই মস্তিষ্ক প্রতিস্থাপনও হয়ে যাবে। অলরেডি হয়েছে কিনা আমি জানি না, অমিত ভাই ভালো বলতে পারবে, কিন্তু মস্তিষ্ক প্রতিস্থাপনও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনার মগজটা যদি আমার মাথায় ঢুকানো হয়, আমার মগজটা যদি আপনার মাথায় ঢুকানো হয়, আমরা দুইজন পুরোপুরি চেঞ্জ হয়ে যাব। তখন দেখা যাবে আমি হচ্ছে আপনি, আপনি হচ্ছে আমি। মানে হচ্ছে আমি যে আমি, সেই জিনিসটা পুরোপুরি নির্ভর করছে আমাদের মগজের উপরে, এবং এই হুম, মগজটা যখনই নষ্ট হয়ে যাবে, তখনই সেই জিনিসটা শেষ, সেই চেতনাটা শূন্য। তখন আর আপনি এইটাও চিন্তা করতে পারবেন না যে আমি কই আইলাম, কি করলাম, খামু কেমনে, দেখবো কিভাবে। এই যে দেখেন, দেখেন হচ্ছে চোখ দিয়ে, শোনেন হচ্ছে কান দিয়ে, গন্ধ হচ্ছে পান হচ্ছে নাক দিয়ে। এগুলা প্রত্যেকটা এক একটা ইন্দ্রিয়। এই হুম, জিনিসগুলো যখনই নষ্ট হয়ে যাচ্ছে, তখনই আপনার এই বেশ। ইন্দ্রিয়, এই ইনফরমেশন গুলা মস্তিষ্কে পৌঁছাবার পথ যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আর আপনি বলে কিছু নাই তখন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে মরার পরে আপনি দেখতেছেন, না খাইতেছেন, না না, ঘুমাইতেছেন, চিন্তা করতেছেন আপনার অতীতের স্মৃতি, ছোটবেলায় কি করছিলাম, পুকুরে একবার ডুব দিছিলাম, এটা আপনি ভাবতেছেন, না ভাই, এটা সম্ভব না। কারণ আপনার মস্তিষ্কের সেই স্মৃতিগুলো থাকবে না তো। আপনি আপনি যে মনে চিন্তা করতেছেন এটা আমি, এই চিন্তাটাই আপনি করতে পারবেন না তো। এক্স্যাক্টলি। একটা আমি একসময় মানে অনেক ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আফটার ডেথ নিয়ে, যে মরার পরে মানুষের কি হয়। বাট সাডেনলি আমি দেখলাম যে মানুষ যখন অপারেশন হয়, তখন দেখা গেছে যে তার জীবিত, কিন্তু তার পায়ের উপরে কাটতেছে, ছিটতেছে, তার পেট কাটতেছে, বাট সে কোনো ফিলিংসই অনুভব করতেছে না। কারণ ওই সেন্সর গুলো তখন তার স্টপ করা হয়, ইনজেকশনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, তাই না? একদম একদম ভাই, হ্যাঁ। হ্যাঁ।
তার মানে মরার পরে যখন কোনো সেন্স থাকে না মানুষের, তখন তার বডিতে কি কি করা হলো, পিঁপড়া খায় না কি খায় সেটা কোনো কিছুই আসে যায় না, যেহেতু তোর কোনো সেন্স কাজ করে না, ঠিক না? ব্যাপারটা তো একদম এরকমই। একদম ভাই, আচ্ছা, হ্যাঁ। তাহলে এবার আমি জানতে চাচ্ছি যে মনে করেন কি একটা লোক 5 জন মানুষকে খুন করলো। খুন করার পরে মানে কোনো কারণ ছাড়াই সে খুন করলো। খুন করার পরে সে মানে মারা গেল, কোনো এক সময় সে মারা গেল। তাহলে এই যে সে 5 জন মানুষকে উইদাউট এনি রিজন মার্ডার করলো, তার কি মানে কোনো, এটার জন্য কি তার কোনো পানিশমেন্ট অথবা তার কোনো কিছু হলো না? মানে বিশ্বজগৎটা কি এরকমই যে যার ক্ষমতা আছে সে রাজত্ব করবে, যার নাই সে করতে পারবে না, এবং মরার পর সব শেষ? মানে আপনি কি বলতে চাচ্ছেন যেই বাঘগুলা যে হরিণগুলাকে খাইছে প্রত্যেকটার বিচার হবে, যেই হরিণগুলা যে গাছগুলাকে খাইছে প্রত্যেকটার বিচার বিচার হবে, মানে যেই গাছগুলা মাটি থেকে মানে পুষ্টি নিচ্ছে এটারও বিচার হবে, যে পোকামাকড় গুলা আপনার মস্তিষ্ক খাইছে সেই পোকামাকড় গুলারও বিচার হবে? বিচার হলে তবে সবকিছুরই হইতে হবে, তাই না? হ্যাঁ, সেটা একটা দিক যে হইলে না 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 সবকিছু, না না কিন্তু না না, প্রকৃতিতে ভাই এভাবেই কাজ করে। কিছু প্রকৃতি হচ্ছে একটা চক্র, যে চক্রের হুম, হুম, ভিতরে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায় বা একটা প্রাণী আরেকটা প্রাণীকে ইয়া করে ফেলে, হ্যাঁ, তো সেটা আবার হুম, চক্রের ভিতরে চলে যায়, সেটা আবার প্রকৃতিতে ফেরত যায়। সেখান থেকে আবার আপনার যে মগজটা পচে গেছে সেখান থেকে হয়তো একটা গাছ হয়েছে, একটা আপেল হয়েছে, সেখান থেকে সেই আপেলটা একজন খায় পুষ্টি পাবে, সেখান থেকে তার আচ্ছা। মস্তিষ্ক ডেভেলপ করবে, সে একটা নতুন একটা মানুষ তৈরি হলো, তার একটু শরীর বৃদ্ধি পাইলো সেই খাবারগুলা খায়। এইভাবে হ্যাঁ, প্রকৃতি আমি চক্র বুঝতে চলে। পারছি যে কিন্তু এইভাবে কিন্তু তো সম্ভব মোরালিটি না। কিন্তু মোরালিটির জিনিসটা তো ভিন্ন ভাই। মোরালিটি হচ্ছে আমরা মানুষরা এই জিনিসটা তৈরি করছি। আহ প্রকৃতিতে তো মোরালিটি বলে কিছু নাই। প্রকৃতিতে তো মানে ধরেন সুনামিতে 1 লক্ষ মানুষ মারা গেছে, এমনকি আপনি সুনামিকে বিচার করবেন, সুনামি এই বেটা তুই সুনামি তুই কেন 1 লক্ষ মানুষকে নিরীহ মানুষ 1 লক্ষ মানুষ বাচ্চা কাচ্চা শিশু প্রতিবন্ধী মানুষ ওদেরকে মারা ফেলছে সুনামি, এখন তো আয়তর বিচার করি। বা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কি আপনি বিচার করবেন? বা একটা মানুষই হয়তো 1 লাখ মানুষ খুন করছে, সেই মানুষটা মরে হুম। গেছে, এখন আপনি তার কি বিচার করবেন? সে তো এখন একটা জড় পদার্থ, তাকে না, আপনি আমি কি বিচার আমি করবেন? তার বিচার করব না, আমি সেটা জানতে চাচ্ছি সেটা সে যে একটু এক শেষ লক্ষ করিবে, মানুষকে মারলো। কথাটা একটু শেষ করিবে, কথাটা একটু শেষ করি। আমাদের এটা একটা চাওয়া, আমাদের এটা একটা প্রত্যাশা, যেন কেউ আহ বিচারহীন ভাবে যেন কেউ পার পেয়ে না যায়। প্রত্যেকটা অপরাধের জন্য আমরা একটা বিচার করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, আমাদের একটা হ্যাঁ, প্রত্যাশা। কিন্তু এই ডিজায়ার থাকে। প্রত্যাশার একটা ডিজায়ার, হ্যাঁ, কিন্তু প্রত্যাশার মানে তো এটা না যে এটা হবেই সবসময়, এক্স্যাক্টলি সবসময় সেটা হবেই, এমন তো কোনো গ্যারান্টি নেই। যেমন আমার প্রত্যাশা হচ্ছে আমি একটা বিরাট, আমার যদি বিল গেটস এর মেয়ের সাথে বিয়ে হইতো তাহলে ভাই আমার খুব ভালো লাগতো ভাই। বিল গেটস এর মেয়ের সাথে বিয়ে না হইলে ভাই আমার জায়গা থেকে লাভ কি? দেখেন আমি মানে এরকম প্রত্যাশা আমার থাকতে পারে, বা আমার অনেক প্রত্যাশা থাকতে পারে, আমার অনেক টাকা, অনেক অর্থ সম্পদ, অনেক ফলোয়ার, অনেক লাইক, এগুলো আমার প্রত্যাশা থাকতে পারে। কিন্তু প্রত্যাশা থাকা মানে তো এটা না যে এই জিনিসটা আমার এক্স্যাক্টলি থাকবেই, সেটা তো না। একজন মানুষ যদি 1 লক্ষ মানুষকে খুন করে মরে যায়, তখন তো ভাই আমাদের আর কিছু করার নেই। আমাদের যেটা করার থাকবে সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাকে আরো ভালোভাবে আরো স্ট্রং করা, যেন আমরা প্রত্যেকটা অপরাধের একটা সুবিচার প্রতিষ্ঠা করতে পারি সমাজে। কিন্তু যদি কেউ মরে যায় তখন তো সে একটা জড় পদার্থ, তাকে তো এখন তার আর মৃত্যু ধরে যদি আমরা পিটাই তাহলে কি লাভ আছে কোনো? কিছু করা যাবে না। আচ্ছা, আপনি যেটা বললেন একটা বাঘ যদি একটা হরিণকে খেয়ে ফেলে সেটার কি বিচার হবে? এইটার প্রেক্ষিতে আমার কথা হচ্ছে যে আহ মানুষ তো হলো সৃষ্টির সেরা জীব। আর বাঘের ভাই যেমন মানুষ জ্ঞান সৃষ্টির বুদ্ধি সেরা অনেক জীব, কম। মানুষ ভাই একটু আবার কথাটা শেষ করি, একটু কথাটা ভাই শেষ করি। কথাটা সঠিক না তো, কথাটা সঠিক না তো। সৃষ্টি কেন? বলতে সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন এবং সৃষ্টির সেরা জীব বলতে কি বোঝাচ্ছেন? এই জিনিসটা তো আপনি ডিসাইড করছেন, আপনি মানুষ, আপনি ডিসাইড করছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব। এটা আপনি কিভাবে ডিসাইড করার অথরিটি রাখেন যে মানুষ সৃষ্টির সেরা জীব? এই কারণে, অন্য কারণ অন্য প্রাণীরা কি ভোট আমরা দিতে এসে, অন্য প্রাণীরা কি এসে ভোট দিছে যে আপনি আমরা মানুষ সৃষ্টির সেরা জীব? হ্যাঁ, এই জন্য এটা বলা হচ্ছে, কারণ মানুষ সব প্রাণীকেই কন্ট্রোল করতে পারে এবং সুপেরিয়র ভাবে। কন্ট্রোল করতে পারে তার মানে তো এটা না তার মানে যে সেরা। সেরা। না, কন্ট্রোল করতে পারা মানে তো এটা সেরা হইলো কিভাবে? কন্ট্রোল করতে পারা মানে হচ্ছে কন্ট্রোল করতে পারা, কিন্তু সেরা কিভাবে হলো? কন্ট্রোল মানে করাটা কি? মানে মনে করেন যে আমেরিকা এখন আমাদের সবাইকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে কি আমেরিকা সেরা? বা ধরেন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে অনেক অত্যাচার করতেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, তার মানে কি ইসরায়েল সেরা হয়ে গেল? সেরা কিভাবে হলো? তারা হচ্ছে তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন যে মানুষ তারা সৃষ্টির সেরা জীব না? তারা শক্তিশালী হইলো। সৃষ্টির সেরা জীব কথাটা আপনি পাইছেন কোথায়? আপনি আপনার ধর্মগ্রন্থে পাইছেন, এটা তো মানুষের একটা দাবি। হুম, এটা একটা দাবি। এর পাশাপাশি হচ্ছে যে মানুষের যে জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা অন্য কোন প্রাণীর মধ্যে তো এরকম নাই।
সেই দিক দিয়ে তো আমরা বলতে পারি যে মানে হিউম্যান বিইং এর সুপিরিয়র দেন আদার্স। শক্তি, সামর্থ্য, বুদ্ধিতে অন্যদের থেকে বেশি, এটা আপনি বলতে বেশি, পারেন। হ্যাঁ। কিন্তু সেরা এই জিনিসটা তো ভাই আমরা মনে করতেছি যে সেরা, এটা তো মানে অন্যরা তো আমাদেরকে ভোট দেয়নি। সেরা নির্বাচিত কিভাবে হয়? সেরা নির্বাচিত হইতে হলে তো অন্যদের কনসেন্ট লাগবে, তাই না? সেই জন্যই তো সেরা, যেহেতু ওদের থেকে আমরা ওদের এটা 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 করতে পারি সেই আমরা। জন্য কিভাবে হয় ভাই? অন্যরা কনসেন্টই দিতে পারলো না, তাহলে সেরা কিভাবে হইলো? মনে করেন যে একটা শ্রেষ্ঠ মানুষকে যদি আপনি নির্বাচন আচ্ছা করেন, আসিফ তাহলে ভাই, তো সবার, মনে করেন এখানে বর্তমানে চারজন আছি, আমরা সবাই বললাম অমিত ভাই হচ্ছে সেরা আমাদের ভিতরে, তাহলে তো আমাদের চারজনেরই কনসেন্ট দিয়ে বলতে হবে যে অমিত ভাই সেরা। আর তখন তো 4 জন কনসার্ন না দিলে হবে না। চারজন কনসেন্ট না দিলে কিভাবে? সে অমিত ভাই যদি একলা আপনি একলা নিজে দেখেন নিজে বলে, একলা একলা নিজে নিজে যদি বলে যে আমি সেরা, তাহলে এটা সেরা এই হবে সে? বাংলাদেশে যে লাস্ট ইলেকশন আমি হইলো, তো মনে করি সবাই তো ভাই আমি ভোট তো মনে দেয় নাই। করি আমি তো তার মনে মানে কি করি প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় নাই? ভোট তো সেই দেয়নি সেই সবাই। সেই ইয়েতে আসছি, সেই তো কথাটা সেরা কি পরে আসবো, প্রাইম সেই কথাটা মিনিস্টার কি পরে হয় না নির্বাচিত? সেই কথাটা পরে আসবো। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বললি যে আমি মনে করি ভাইরাস, এই যে এই করোনা ভাইরাসটাই সেরা। দেখুন কিভাবে কন্ট্রোল করেছে, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করে ফেলেছে। না, এটা একটা কুযুক্তি। কারণ হচ্ছে যে ভ্যাকসিন প্রযুক্তি দিয়ে তো আবার করোনা ভাইরাস, মানুষ ভ্যাকসিন vaccine- আবিষ্কার করে আবার করোনা ভাইরাস আবার সে ইয়ে মিউটেশন করে হচ্ছে, দিল না। হচ্ছে, সে আবার নতুন নতুন ফর্মে আসছে, নতুন নতুন ওয়েবে আসছে, তাই না? কন্ট্রোল করতে আলটিমেটলি পারছে এক সময় এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা না মানে মানে আলটিমেটলি। এটা কোনো মানে লজিক্যাল মানে কথা চোখে না। দেখা যায় না, চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম একটা জিনিস পুরো মানব জাতির একদম মানে পুঙ্গি বাজায় দিচ্ছে, আর আপনি বলতেছেন সে সেরা না? অবশ্যই, এবং সেটা যে ভ্যানিশ হয়ে যাবে সেটা আপনি এখন ভাবছেন, এখন আপনাকে একটা যুক্তি দিতে হবে বলে আচ্ছা, ভাবছেন। আমি কিন্তু ফাইনালি আরেকটা ফ্লু কথা ভাইরাস, বলি। দাঁড়ান কথা শেষ করি। ফ্লু ভাইরাস কিন্তু ভ্যানিশ হয় না, ফ্লু শট নিতে হয় আমাদেরকে প্রত্যেককে। হ্যাঁ, কিছু কিছু ভাইরাসকে কমব্যাট করা সোজা, যেগুলো ডিএনএ ভাইরাস, সেগুলো কমব্যাট করা সোজা, কিন্তু আরএনএ ভাইরাসকে মোটেই কমব্যাট করা সোজা না। আমি মনে করি এই যে দেখছেন এই করোনা ভাইরাস, এইটা দিস ইজ দ্য বেস্ট, মানে এইটাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষকে পর্যন্ত এবারে ঘোল খাইয়ে রেখেছে। হ্যাঁ, কমব্যাট করতে কতটা কমব্যাট করতে পারে, কত পার্সেন্ট ভ্যাকসিনেশন হয়েছে, কিছুই হয়নি প্রায়। তা এটাই হচ্ছে সব থেকে মানে সৃষ্টির সেরা জীব, এই করোনা ভাইরাস, আমি মনে করি। ফারাজ ভাই আচ্ছা কিছু ভাইয়া, মনে করেন? অমিত ভাই, ফারাজ ভাই হ্যাঁ, এসছে, আমি তাহলে ফারাজ ভাই আপনি আমি একটু একটা সাউন্ড করেন, ফারাজ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আমি একটা আছি। আমি একটু ওভারঅল তাহলে একটা কথা বলি। তাহলে অমিত ভাই আমি তাহলে আজকে বিদায় নেই ভাই, ফারাজ ভাইও চলে আসছে, রামেন ভাইও আছে, তাহলে আমি আজকে অমিত ভাই বিদায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। অমিত ভাই গুড আপনি নাইট লাইভটা আসিফ ভাই। শেষ করে দিন। ওয়ান আচ্ছা, ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার আশা করি কথা হবে আরেকদিন। ঠিক আছে, থ্যাংক গুড ইউ। নাইট ভাই। ঠিক আছে, আসিফ ভাই আজকে বিদায় নিলেন। হ্যাঁ শুনি, পান বলুন শুনি তারপর। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আহ, আচ্ছা আমি একটু রিমাইন্ড করি না, আমি ভুলে গেছি আমি কি বলতে গেছিলাম। আসিফ ভাই চলে চলে যাওয়ার পর রিমাইন্ড করতে পারছি আপনি না। আপনি ওই সৃষ্টির সেরা জীব কি সেইটা বলছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব, এই জন্য মানুষ মারে সেটা আপনি বিচার করবেন, কিন্তু গরু ইয়া কি বলে বাঘ যে হরিণ খায় সেটা বিচার করবেন না। না না, সেটা না, আমি অন্য আপনি একটা অন্য টপিক বলে আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কাজ করুন বান, তাহলে আজকের মতো আপনার কাছে বিদায় নিই, আপনার পরবর্তী গেস্টের কাছে যাই। হ্যাঁ, আরেকদিন আপনার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাকে ওয়ান হ্যাঁ ভাইয়ের সাথে একটু কথা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। ঠিক আছে, কথা বলে নিন, ঠিক আছে। বান একটুখানি শুনে নিন, জি আপনার সাথে কথা বলবো প্লিজ। আচ্ছা, ওয়ান ভাই, আপনি যে বলেছিলেন যে ব্ল্যাক হোলের মতন আপনার প্রতিক্রিয়া, তারপর বাতাস যে আপনার পাতা যে নড়ায় আর কি, এইটার মধ্যে যে কোনো একটা নিয়ন্ত্রণ আছে, যে কোনো একটা অতি প্রাকৃতিক সত্তা যে নিয়ন্ত্রণ করছে আর কি, এটা আপনি যে সৃষ্টি ওয়ার্ডটা যে ইউজ করেছেন, এবং পরে যে আপনি যে বিচারের কথা যে বলেছেন, এগুলা কিন্তু খেয়াল করে দেখবেন যে এগুলা মানুষের বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যানস, এবং এইটাকে আসলে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। এবং আপনি যদি প্রাচীন ধর্মে যদি দেখেন যে মানুষ হচ্ছে এই নদীর দেব দেবতা বানায় মানুষের আকারে, ঠিক ওই রকমই আর কি। যে আমি মনে করি যে আপনি যদি যে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে যদি এই প্রতিক্রিয়ার বর্ণনা দিতে পারেন, তাহলে আপনার এই গড ক্রিয়েটর হাইপোথিসিসটা, এটা কিন্তু আপনার আর মনে হবে না। এবং আপনার যে এই ক্রিয়েটরের যেই হাইপোথিসিসটা যে নিয়ে আসলেন, এটা কিন্তু লাইক সেম এই সিমুলেশন হাইপোথিসিসের মতন পুরা আনটেস্টেবল একটা জিনিস। আপনি যে এই নিয়ন্ত্রণের কথা বলেছেন, লাইক আমরা যেরকম আমাদের ব্রেইনের যেই ইলেকট্রিক্যাল সিগন্যালস, এইটার সাথে মানে আমাদের যে চিন্তা ভাবনা অথবা ল্যাঙ্গুয়েজের সাথে রাফ একটা কানেকশন দিতে পারি, কিন্তু ধরেন যে বাতাসের যে মুভমেন্ট, এইটার সাথে কিন্তু আমরা কোনো লাইক অন্য কোনো এক্সটার্নাল কোনো কিছুর সাথে কিন্তু কোনো
প্রমাণ কিন্তু নেই আর কি। বরং আপনি যদি এইটার সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা দেখেন, আমি মনে করি যে আপনি স্যাটিসফাইড হবেন আর কি। আচ্ছা, আমি আপনার কথাটা মেনে নিয়ে যদি আমি বলি যে পৃথিবীতে কোনো ধর্ম নাই, আপনার কথাটা মেনে নিলাম, পাশাপাশি আমি বললাম যে পৃথিবীতে আদৌ কোনো ধর্ম নাই, তাহলে হিউম্যান বিং এটা কিন্তু ধর্মের সাথে কিন্তু আমি কিন্তু ধর্মের সাথে কিন্তু কোনো কিছু বললাম না। না না আমি জাস্ট করেন না, বললাম কিন্তু যে আমি মেনে নিয়ে আপনি যে হাইপোথেসিসটা যে হ্যাঁ, ধরলেন আমি যে আপনার কথাটা একটা মেনে নিয়ে সৃষ্টিকর্তা। আপনার কথাটা মেনে নিয়ে আমি এই উক্তিটা করলাম যে ধরুন পৃথিবীতে কোনো ধর্ম নাই, তাহলে হিউম্যান বিং এটা মানুষ পৃথিবীতে কিভাবে করবে, সোশ্যালিজম করবে? আচ্ছা, আপনি এখন তাহলে বলেন যে ধর্মের লক্ষ্য কি আর ধর্ম নাই তো ভাই, সংশয়বাদের লক্ষ্য কি? শুনেন, পৃথিবীতে তো ধর্ম নাই আমি বললাম, তো আপনি ধর্ম ছাড়ার কথা বলেন, যে মানুষ তাহলে পৃথিবীতে কিভাবে সাস্টেইন করবে? ধর্ম নাই, ধর্মের কোনো রুলস রেগুলেশন নাই, কিছু নাই, তাহলে মানুষ কিভাবে পৃথিবীতে সাস্টেইন করবে? আপনি প্রসঙ্গ পাল্টাচ্ছেন আর কি। আপনাকে যেই প্রশ্নটা করলাম আর কি, আপনি সেইটার উত্তর তো দিচ্ছেন না। তবে আপনার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায় হ্যাঁ, যে যদি ধর্ম যদি না থাকতো তাহলে কিভাবে সাস্টেন করবে। প্রথম কথা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে, বিভিন্ন জায়গায় তাদের রুলস রেগুলেশন, তাদের বিচার বিশ্লেষণ বিবেচনা সেরকমগুলো আলাদা 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 আলাদা, কোনোটা ইউনিফাইড না। আপনার ধর্মে যে জিনিসটা মনে হয় যে সেটা ভালো, অন্য ধর্মে সেটা খুবই খারাপ হতে পারে, বা অন্য ধর্মে যে জিনিসটা ভালো আপনার সেই জিনিসটা মনে হতে পারে আপনার ধর্ম মনে হতে খুবই খারাপ। তবুও পৃথিবীটা চলছে, এবং পৃথিবীটা ধর্ম দিয়ে চলে না। সারা পৃথিবীতে কনস্টিটিউশন গুলো ধর্ম দিয়ে লেখা হয় না। ভারতের কনস্টিটিউশন বা যে কোনো জিনিসের কনস্টিটিউশন ধর্ম দিয়ে লেখা হয়নি। এমন অনেক দেশ আছে যে দেশগুলো নাস্তিক দেশ, সেখানে কোনো অধিকাংশ মানুষই সেখানে ধর্মে বিশ্বাস করে না বা কোনো একটা ঈশ্বরে বিশ্বাস করে না। সেই দেশগুলো কি চলছে না? বেশ ভালোই চলছে, বরং অন্যান্য তারা ধর্ম নাস্তিক দেশের বিশ্বাস করে না, বাট আলটিমেটলি থেকে যদি ভালো চলছে। তারা, হ্যাঁ, নাস্তিক দেশগুলোতে ধর্ম বিশ্বাস করে না, বাট তারা কিন্তু আলটিমেটলি ধর্মের ছায়াতলে থাকে, ধর্মের অনুশাসন মেনে কিভাবে চলে, যদি ধর্ম কিভাবে বিশ্বাস করে না। কেমন? যেমন আমি বলে দিই, কিভাবে যেমন, জি, কিভাবে হ্যালো, তারা সেটা ধর্মে কিভাবে? বিশ্বাস করেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা কি? কিন্তু ধর্মীয় রুলস রেগুলেশন মেনে চলে, সেটা কিরকম? আপনি দেখেন, নাস্তিকরা কিন্তু কেউ বলবে না যে সে তার আপন বোনকে বিয়ে করবে, তার মাকে বিয়ে করবে, এটা কিন্তু কেউ বলে না, কারণ এটা তার কারণ কি বলতে সেটা মেন্টালিটি। ধর্ম থেকে আসে না। আপনি কি সেটা ছোটবেলা থেকে এগুলা কিন্তু প্রত্যেকটা, শুনুন, আপনি যখন পিউবার্টি রিচ করেছিলেন, আপনার বাবা কানের কাছে সবসময় আপনার কোরআন আওড়াতো, কানের কাছে যে বোনের পেছনে ঢুকিও না, বোনের পেছনে ঢুকিও না, কোরআন আওড়াতো? না না, সেটাই তো বললাম যে ওর তো সেটা কি তো ওর তো কি নিজের থেকেই আসছে। আপনার নিজে থেকে এসছে। না এটা না ধর্ম না কি না না, আপনাকে আপনাকে কোরআন নিজের থেকে থেকে সবসময় আসছে। বাবা বলতে এই দেখো কোরআনে এইখানে লেখা আছে বোনের পেছনে কিন্তু যেও না, বোনের পেছনে কিন্তু যেও না, মায়ের পেছনে কিন্তু যেও না, কোরআনটা নিয়ে বসে থাকতো সেটা সারাক্ষণ? ওর তো সেটা কি হ্যাঁ বা না? মানুষের, না না হ্যাঁ বা না? না হ্যাঁ না বা না না? না। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম যে না, সারাক্ষণ হচ্ছে পেছনে বসে বসে ওই কোরআনটা নিয়ে বসে বসে আপনার পেছনে যেত না, যে মায়ের পেছনে যেও না কিন্তু, বা বোনের এখন, পেছনে যেও না কিন্তু, দিদির পেছনে যেও না কিন্তু, এটা করতো না, সেই জিনিসটা আমরা জানলাম। হ্যাঁ, দ্বিতীয়ত সেটা হচ্ছে আমরা, আপনি এটা ক্লেম করলেন যে এইটা ধর্ম থেকে এসেছে। এটা ধর্ম থেকে আসেনি, এটা আপনার নিজের স্বাভাবিক প্রবৃত্তি। না না, আমি বলি নাই সেটা ধর্ম থেকে এসেছে, আমি বলতে চাচ্ছি সেটা মানুষের বিবেক দ্বারা নিয়ন্ত্রিত, অ্যাজ ওয়েল এজ ধর্মেরও একটা অনুশাসন। তার মানে সে আলটিমেটলি সে নিজের আপনি সেই বিবেককে, কথাটাই বললেন, আপনি এবার বললেন কি আমি বলিনি ধর্ম থেকে এসেছে। আপনি কি কথাটা আবার বললেন একবার শুনুন। হ্যাঁ, আমি বলিনি ধর্ম ধর্ম থেকে, থেকে এসেছে, আমি আবার বললাম পাশাপাশি, বৈদিক দ্বারা নিয়ন্ত্রিত, আবার ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মানে রিয়েলি, আরে রিয়েলি মানে আপনি নিজে পরপর দুটো লাইনে কন্ট্রাডিক্ট করছেন। এখন আমি যদি কিছু বলি আপনি বলবেন যে আমাকে তো কথাই বলতে দেন না। না না ভাই, আমি তো পাশাপাশি বললাম, পাশাপাশি বলছি যে এটা হচ্ছে আমার বিবেকের একটা, আচ্ছা, আমি বললাম যে করোনার কোন রকম করোনা হলে জ্বর হয় না, তারপর আমি স্টেটমেন্ট দেবো না এই হলেও জ্বর হতে পারে, বা অন্যান্য ভাইরাস হলেও জ্বর হতে পারে, করোনা হলেও জ্বর হতে পারে, পাশাপাশি করোনা হলেও জ্বর হতে পারে। এই স্টেটমেন্টটা কিরকম স্টেটমেন্ট হলো? আমি প্রথম লাইনে আচ্ছা, আমি ডিক্লেয়ার করছি করোনা হলে জ্বর হ্যাঁ, হয় না, পরের স্টেটমেন্টে ডিক্লেয়ার করছি জন্ডিসের জন্য জ্বর হতে পারে, করোনার জন্যও জ্বর হতে পারে। এটা কিরকম স্টেটমেন্ট হলো? আচ্ছা, ইজ দ্যাট তাহলে এ গুড স্টেটমেন্ট? আপনি আমাকে একটু সংক্ষেপে বলুন যে মানুষ যদি কোনো ধর্মের ছায়াতলে না থাকে, তাহলে অবশ্যই। সংসার জীবন মানে প্রথম মানুষের থেকে আমি লাইফ প্রথমেই স্টাইল আপনাকে কিভাবে কথাটা হবে, বললাম, একটু খুব সংক্ষেপে যদি বলতেন। সেই কথাটাই আমি প্রথমে আপনাকে বললাম যে দেখুন, এইখানে যে এই যে আপনি যে কথাটা বলছেন যে এই কোনো সারা পৃথিবীতে যে সমস্ত কনস্টিটিউশন গুলো লেখা আছে এগুলো ধর্ম থেকে ধার করে 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 এরকম ভাবে লেখা হয় না। এমন অনেক দেশ আছে যেখানে এই যে কনস্টিটিউশন গুলো লেখা হয়, তাদের যে রুলস রেগুলেশন গুলো থাকে সেগুলো এরকম ধর্ম থেকে ধার করে করে হয় না। এমন অনেক নাস্তিক দেশ আছে, সেই দেশগুলোতে চলেই এবং বেশ ভালো রকম ভাবেই চলে। এই যে আপনি কথাগুলো বলছেন যে অলট্রুইস্টিক বিহেভিয়ার, এই যে আপনি কথাগুলো বলছেন যে একটা সহমর্মিতা সহানুভূতি, এই যে আপনি বলছেন যে একটা নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতা গুলো ধর্ম থেকে আসে না। এই ধর্ম না এইগুলো না, এই আমি যে ভাইয়া, বৈশিষ্ট্য, কথাটা ভাইয়া শুনুন, আমি নীতি নৈতিকতার কথা বলি না, আমি আমি জানতে শেষ চাচ্ছি করিনি যে, আমি শেষ করিনি কথাটা।
আমি শেষ করিনি কথাটা। রুলস রেগুলেশন, ধরুন আপনি রেপ হলে কি শাস্তি দেবেন, রেপের ডেফিনেশন কি, রেপের ডেফিনেশনটা আপনি একটা ধর্মগ্রন্থ খুলে আমাকে দেখান তো যেখানে রেপের ডেফিনেশন দেওয়া আছে, জাস্ট ওয়ান, ভাই যে কোনো একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বাদ, খুলে দেখবেন। ধর্মগ্রন্থ ধর্ম, বাদ, ধর্ম নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি বলতে আপনি চাচ্ছি এটাই তো ধর্ম তো বললেন নাই। যে ধর্ম না আ- থাকলে কি করে করবেন, তাই তো আমি হ্যাঁ বললাম এই যে জন্য ধর্ম বলি থেকে ধর্ম এগুলো আসে বাদ, না, ধর্ম ধর্ম বাদ থেকে দিয়ে এগুলো কথা তো বলেন। আসে। এক্স্যাক্টলি সেটাই বলছি, ধর্ম থেকে আসে না, রেপের ডেফিনেশন পর্যন্ত ধর্ম থেকে আসেনি। কোনো রেপের ডেফিনেশন আপনি কোনো একটা ধর্মগ্রন্থ খুলে দেখান তো, রেপের ডেফিনেশন তাহলে কোথা থেকে এলো? মানুষ এগুলো নিজের 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 বিচার বুদ্ধি দিয়ে এগুলো তৈরি করেছে। এইখানে এই জন্যই বলছি, যদি ধর্ম না থাকতো মানুষ নিজের বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই এই জিনিসটা ঠিক করে চালাতে পারতো, এবং তারা নিজের বিচার বুদ্ধি দিয়েই চালাচ্ছে। আচ্ছা, তাহলে ওয়ান যদি ভাই, ধর্ম যদি আপনি না থাকতো, আপনি যে আমি একটু ওয়ান অন্য ভাই কথাটা একটু একটু শেষ একটু করি। একটু একটু আচ্ছা একটা মিনিট, আচ্ছা। আপনি যে বিবেক তারপর ধর্মীয় রুলস এর কথা যে বলতেছেন, এইটার সাথে আসলে সৃষ্টিকর্তার অস্তিত্বর সাথে কি সম্পর্ক? এটা তো আমি বুঝলাম না আর কি। এটা তো সৃষ্টিকর্তার অস্তিত্ব তো মানুষের বিবেকের সাথে তো এটার তো কোনো সম্পর্ক নাই। না সম্পর্ক না, এটা আমরা মানে ওই প্রসঙ্গের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে এটা। ওই প্রসঙ্গে তো আমরা কনক্লুশনে একটা আসলাম। হ্যাঁ, পরবর্তীতে এই প্রশ্নটা রেজ করা হয়েছে যে যদি কোনো ধর্মের ছায়াতলে মানুষ না থাকে তাহলে তার সংসার জীবন কিভাবে সে করবে। তখন ভাইয়া বললো যে নাস্তিক অনেক দেশ আছে যেখানে কোনো ধর্মগ্রন্থের এগুলো মানে না। হ্যাঁ, তাহলে তারা কিভাবে সংসার মানে এগুলা করে সেটা একটু যদি বলেন। সেখানে তারা মানে একটা মানে ফ্যামিলি কিভাবে বিল্ড করে সেখানে সেটা তো বললাম, সেটা আমাদের একটা ইনেট, সেটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। সেটা কিভাবে করে বলেন। সহজাত প্রবৃত্তি, সেটা আমাদের মানে একটা কি সহজাত। কন্ট্রাক্টের মাধ্যমে, যে একজন কন্ট্রাক্টের মাধ্যমে ম্যারেজ করলো তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো, দেয়ার ইজ নো কি বলে আপনি কি ম্যারেজ ম্যারেজ ব্যাপারটা আপনি ফাংশন। ম্যারেজ হ্যাঁ জিনিসটা হ্যাঁ, আপনি জানতে চাইছেন, এই সেখানে বিবাহ কোনো জিনিসটা কি জানতে চাইছেন? না না বিবাহ জিনিসটা জানতে চাচ্ছি না, জানতে চাচ্ছি যখন ধর্মের ছায়াতলে সে না থাকবে তখন তার হ্যাঁ, বিয়ে শাদী সংসার ফ্যামিলি এগুলো কিভাবে রান করবে সে। ঠিক আছে, আমরা একটুখানি শুনি যে সংসার ফ্যামিলি কিভাবে রান করবে। ধরুন একজন মানুষ বিয়ে করলো, ঠিক আছে, কোন একটা ধর্ম মতেই বিয়ে করলো। আমি আজ পর্যন্ত ধর্ম মতে দেখিনি যে না, একজন, সরি সরি, ধর্ম মতে না, ধর্ম ছাড়া। কথাটা একটু শুনে নিন, ধর্ম আমি কথাটা একটু শুনে নিন, কথাটা শুনে নিন, আমি আপনার কথাটা বুঝেছি। আমরা কথাগুলো শুনি, আপনি যে প্রশ্নটা করেছেন সেই কথাটা আমি শুনিয়ে উত্তর দিচ্ছি, ঠিক আছে? একটা, আচ্ছা দাঁড়ান, আমি তারা আসছি, আপনার উত্তরে আসছি, হ্যাঁ। আর এখানে একটা মজার একটা জিনিস দেখে, এই যে তুহিন ভাই যে যেখানে যে কমেন্ট করছেন, দেখুন তুহিন ভাই, এখানে আপনি একটা কমেন্ট করেছেন পাই ইজ ইকুয়াল টু 22/7। পাইয়ের মান 22/7 কখনো না। এটা যদি আপনি যদি এইভাবে প্রমাণ দেন যে পাই ইজ ইকুয়াল টু 22/7, তাহলে এটা আপনি এই পাইয়ের মানটাই জানেন না, পাইয়ের মান কত। 22/7 কখনোই নয়, এটা ঠিক করে আনুন, তারপরে কমেন্ট করবেন, নইলে আমি নেক্সট টাইম যদি কমেন্ট করেন আমি ডিলিট করে দেবো। পায়ের মান 22/7 নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। পায়ের মানটা কত সেইটা একটা ইয়ে করে আনুন। পাই একটা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কাকে বলে? যাকে দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। আপনি এখানে লিখেছেন যে এমন ভাবে প্রমাণ করবেন যেমন 7-এর 7 ফ্যাক্টোরিয়াল 5040, পাই ইজ ইকুয়াল টু 22/7। এইটাই ভুল, 22/7 মোটেই না। আপনি এটা চেঞ্জ করে আনুন, নইলে আমি আপনার নেক্সট টাইম কমেন্ট ডিলিট করে দেবো। হ্যাঁ, বলুন এবার শুনি। ওয়ান। না আসলে ব্যাপারগুলো হচ্ছে যে অনেক সেন্সিটিভ কথাবার্তা তো এখন। আহ, আমি আসলে যেভাবে চিন্তা করতেছি আপনারা, আমার চিন্তাটা খুবই সিম্পলি আমি করতেছি, আপনারা জাস্ট শুনুন, আমাকে আমি আপনাকে কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ। আপনি যে ভাবছেন যে এই সমাজটি কিভাবে চলবে, সমাজটি কি জি একটা, জি ধরুন বিয়ে জি জি, শাদী এই জিনিসগুলো একটু কিভাবে যদি খুব হবে, সংক্ষেপে যদি বলতেন। খুব সংক্ষেপে বলছি, হ্যাঁ। বিয়ে শাদী এই জিনিসগুলো কিভাবে হবে, আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি যে হিন্দু ধর্মের মতে বা ইসলাম ধর্মের মতে যে বিয়ে করেছে তার একটা বিশাল ল্যাজ গজিয়েছে, দুজনে দুটো ল্যাজ গজিয়েছে। আর একজন যে কোর্ট ম্যারেজ করেছে, রেজিস্ট্রি ম্যারেজ করেছে, তার এই ল্যাজটা গজায়নি, এরকম দেখিনি, ঠিক আছে? তো এরা যে কোর্ট ম্যারেজ সেটা করেছে, ভাই আমি রেজিস্ট্রি, সেটা আমি কথাটা জানতে শুনে নিন, চাই না। কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, লেট মি ফিনিশ প্লিজ, প্লিজ। কথাটা শুনে নিন, আপনাকে আমি কথা বলে যথেষ্ট সুযোগ দিয়েছি, আমার কথাটা শুনে নিন। আপনি ভাবছেন যে একজন লিভ ইন করছে, সে তার যে একটা লাইফটা গড়াচ্ছে না, এরকম কিছু না, ঠিক আছে? এই এই যে ম্যারেজ বা এই জিনিসটা কি, এটা একটা, আপনি ভাবছেন যে এটা একটা কিভাবে কি করবে এই জিনিসটাতে, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা মিউচুয়াল কিরকম আন্ডারস্ট্যান্ডিং, যে দুজনের মধ্যে একটা একটা অলিখিত কতগুলো বিষয় আছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা কিভাবে তারা লাইফটা চালাবে। এইবারে আপনি বলতেই পারেন যে একজন, তাহলে এই ম্যারেজটা করার দরকার কি? ধরুন হুম। আমি আমার স্ত্রীর সাথে এই ম্যারেজটা করার দরকার কি? সত্যিই কোনো দরকার নেই, কিন্তু আমরা হয়তো একটা রেজিস্ট্রি করেছি। এই রেজিস্ট্রি করেছি কেন? কারণ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, আমার একটা টার্ম ইন্স্যুরেন্স আছে, আমার কিছু কিছু হয়তো কিছু সম্পত্তি আছে। এই সম্পত্তিগুলো পাবে কে? এই সম্পত্তিগুলো, এই টার্ম ইন্স্যুরেন্সে আমি মরে গেলে কে সেই ইন্স্যুরেন্স এরিয়াটা কে পাবে? লাইফ ইন্স্যুরেন্সে যদি হয় সেখানে আমার সাথে আর কে থাকবে, সেখানে কাকে ইনক্লুড করব? এই সমস্ত কতগুলো লিগ্যাল ইয়েতে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা একটা লিগ্যাল একটা ইয়ে করি, একটা লিগ্যাল একটা
একটা ডকুমেন্টেশন করি, যাতে এটা লিগালাইজ করার জন্য, যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে একটা প্রমাণ থাকে সেই জন্য। যদি এটা না করা হয় তাহলে কি, যদি আমরা সোশ্যাল ম্যারেজ করা বা ধরুন সোশ্যাল ম্যারেজ না করা, একটা ধর্মের মতে সোশ্যাল ম্যারেজ না করা, এইগুলোর মধ্যে কি কোনো রকম তফাৎ হতো না? আমাদের ভালোবাসা, আমাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি সেইখানেই আমরা দাঁড়িয়ে থাকতাম। আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমাদের সন্তান নিয়ে বা আমাদের সন্তানকে নিয়ে তাদের যে ভবিষ্যৎ চিন্তা আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে এই জিনিসগুলো, সেগুলো একটা একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা আপনি ধর্মমতে বিয়ে করলেও সেই আন্ডারস্ট্যান্ডিং, শুধু আচ্ছা ডিফারেন্সটা কি। আপনি এবার আরেকটা কথা বলি, হ্যাঁ আরেকটা কথা বলি আপনাকে, ঠিক আছে? এই যে ম্যারেজ সেরিমনি, এই জিনিসগুলো আগেকার দিনে, এই জিনিসগুলো এলো কোথা থেকে? আগেকার দিনে তো এরকম একটা ইয়ে ছিল না, একটা কোড ছিল না, বা এরকম একটা রেকর্ড কিপিং এরকম একটা উপায় ছিল না। তাই জন্য তারা কি করতো, তারা কোনো একজন মানুষ বিবাহ করলে সবাইকে ডেকে বলতে, এই দেখো দেখো আমরা বিয়ে করেছি, যাতে হচ্ছে সেখানে একটা সাক্ষী থাকে, সবাই জানে যে হ্যাঁ এ হচ্ছে এর সাথে বিয়ে করেছে, ঠিক আছে? সেটা একটা সাক্ষী রাখার জন্য। ধরুন কেউ মারা গেছে, সবাইকে ডাকতো কেন? যে সবাইকে ডেকে সবাইকে খাওয়াতো বা সবাইকে ইয়ে করতো কেন? একটা প্রমাণ রাখা, যে হ্যাঁ এখানে একজন আছে, এরকম একটা প্রমাণ রাখার জন্য, ঠিক আছে? তো এইটা ছিল তার সেই সময়ের একটা, এই যে নর্ম সেকশন, এই যে রিচুয়াল সেকশন, তার একটা কারণ, বুঝেছেন? আমি যেটা বুঝলাম যে ধর্ম ছাড়া বিয়ে মানে হচ্ছে এক কন্ট্রাক্ট ম্যারেজ, মানে দুজনে এগ্রিমেন্ট করবে এবং সেটাই হলো ম্যারেজ আকারে রূপান্তরিত হবে। আপনি কোনোদিন সেটা রেজিস্ট্রি রেজিস্টার আপনি ম্যারেজ, কোনো রেজিস্ট্রি ম্যারেজ। রেজিস্ট্রি করেছেন? হ্যাঁ, রেজিস্ট্রি করেছেন নো আপনি নো কোনোদিন? নো নো আচ্ছা, নো নো আপনি একটা কোনো এমন একজন কাউকে খুঁজবেন যে রেজিস্ট্রি করেছে, ঠিক আছে? তার যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটাতে ওইখানে কি লেখা আছে একটুখানি পড়বেন। ওইটা সেখানে ধর্মের কোনো কন্ট্রাক্ট, বিষয় নেই, সেখানে কোনো ধর্মের বিষয় নেই, ওইটা তাই তো? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? কন্ট্রাক্ট মানে কি বোঝানো হয়? ধরুন হচ্ছে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি কি বললাম যে এই ওমান ভাই, আমার মধ্যে একটা কন্ট্রাক্ট করলেন যে আমি আপনার লাইভে আসবো, আমাকে 2 মিনিট কথা বলতে দিতে হবে, 2 মিনিট, তারপরে আপনি 2 মিনিট কথা বলবেন, আমি 2 মিনিট বলবো, আপনি 2 মিনিট বলবেন। এইটাই হচ্ছে কন্ট্রাক্ট, তাই না? একটা মিউচুয়াল হুম, একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই না? একটা হুম, ইয়ে করা, একটা লিখে রাখা এরকম। তা আপনার কি মনে হয় যে আপনি যখন একজন গার্লফ্রেন্ড, আপনার সাথে যখন আপনার গার্লফ্রেন্ড আছে না, আপনি বিয়ে করেছেন? ম্যারিড। ম্যারেড। আপনার গার্লফ্রেন্ড ছিল? আচ্ছা, ধরুন আপনার গার্লফ্রেন্ড ছিল, ধরুন আপনি শাহরুখ খান, আপনার গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে? এবার গার্লফ্রেন্ডের সাথে আপনি কি একটা কন্ট্রাক্ট করেন যে না তুমি আমাকে 2টো হামি দিলে আমি তোমাকে 4টে হামি দেবো, বা আমি তোমাকে যদি একটা না না আইফোন না, এনে দিই তা তুমি তো আমাকে 10টা অবশ্যই, হামি দেবে? না না সেটা না, তা এখানে, তো অবশ্যই। এইটা কি জিনিস? তাহলে এটা কি না জিনিস? তা আমি তো অবশ্যই না, বুঝলাম। তাহলে এই সেটাই জিনিসটা কি? সেটাই এই আমি জিনিসটা বলতে কি? চাচ্ছি। এটা আপনিও উত্তর দিতে পারবেন, সেটা আপনি বলতে চাইতে পারবেন। আমি একটা প্রশ্ন করলাম, এই জিনিসটা আপনি উত্তর দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার রেজিস্ট্রি গার্লফ্রেন্ড, ম্যারেজ, রেজিস্ট্রি না ম্যারেজ না, যেটা। গার্লফ্রেন্ডের সাথে রিলেশনটা কি? গার্লফ্রেন্ডের সাথে কি আপনি একটা কন্ট্রাক্ট করেন যে আমি যে আপনাকে, আপনি আমাকে 4টে হামি না দিলে আমি তোমাকে 2টো হামি দেবো না, এরকম কন্ট্রাক্ট করেন? না, এটা একটা আপনিও হামি কি দেন, বলে, সেও হামি দেয় তো? হুম, এইটা কি মানে সেটা এই হচ্ছে, জিনিসটা কি? এটা লাভ এফেকশন বলতে পারেন। এক্স্যাক্টলি, এই লাভ অ্যাফেকশনটা এইখানে যে দেখছেন, এই লাভ অ্যাফেকশন জিনিসটা আপনি ধর্মীয় মতে করলেও আপনার স্ত্রীর সাথে এই লাভ অ্যাফেকশনটা আছে। আমি ধর্মীয় মতে করিনি, আমার বউয়ের সাথে সেই লাভ অ্যাফেকশনটা আছে। অবশ্যই আছে, এইবার অবশ্যই আছে। আপনি কি করেছেন? আপনি একটা 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 যেহেতু আপনি ধর্মে বিশ্বাস করেন, আপনি একটা রিচুয়ালস এর মধ্যে দিয়ে গেছেন, আমি সেই রিচুয়ালসে যাইনি। এবারে আমি কি করেছি, আমি যেহেতু রিচুয়ালস এর মধ্যে যাইবে না যাই, আপনি দেখবেন মানুষ সবাই করে এখন, রেজিস্ট্রি করে রাখে একটা, কেন করে? কারণ সেটা একটা লিগালাইজ করার জন্য, এই ডকুমেন্টেশনটা, তাই না? জি। গুড। না তাহলে আমরা এখন, একটা জিনিস, এটা আমরা বুঝলাম যে একটা লিগালাইজ করার জন্য, এই জিনিসটা আমি বুঝে গেলাম, ঠিক আছে? তার মানে ম্যারেজ করার জন্য এই জন্য কোনো রকম একটা ধর্মের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। এটা একটা না লাভ না, অ্যাফেকশন, এটা একটা লাভ ভালোবাসা, এফেকশন। ভালোবাসা। আপনার এমনও হতে পারে যে আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনি হয়তো সারাক্ষণ হয়তো পার্কে বসে থাকেন, হতেই পারে। সে আপনি ধর্মের মধ্যে বিয়ে করলেও হতে পারে না। আচ্ছা, হাউ আমরা তো ডাজ ইট মেক এ ডিফারেন্স? না, সেটা ঠিক আছে, আপনার কথা আপনি যেভাবে বুঝলেন সেটা ঠিক আছে। এখন আপনার লাভ এফেকশনের মাধ্যমে মনে করেন রেজিস্ট্রি ম্যারেজ হলো, ঠিক আছে? হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ হলো কোনো উইদাউট এনি রিলিজিয়ন। তারপরে হ্যাঁ, কি হলো, রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার মনে করেন আফটার 2 ইয়ার্স তারা হ্যাঁ, আর কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা তাদের ডিভোর্স হয়ে গেল, সেপারেশন ঠিক হলো, আছে? হ্যাঁ। সেপারেশন হয়ে গেল। এখন এই সেপারেশন হওয়ার সাথে সাথে যেই মেয়েটার কি হলো আর ছেলেটারই বা কি হলো, তারা কিন্তু মানে মানে কিছুই পেলো না, ছেলে কিছু পেলো না, মেয়েও কিছু পেলো না, দুজন আবার আলাদা হয়ে গেলো, যে যার যার মতো লাইফ লিড করতেছে। এরকমই তো হবে, তাই না? আপনি আপনার বউয়ের সাথে যেহেতু যদি ডিভোর্স করেন কি হবে? আপনার বউ কি পাবে?
হ্যাঁ, তার সাথে আমার কন্ট্রাক্ট আছে, ম্যারেজের মধ্যে কন্ডিশন আছে যে আমি যদি তাকে ছেড়ে দিই তাকে আমার ফাইন্যান্সিয়ালি কত টাকা একটা দেবেন? সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, কত টাকা দেবেন? ফাইন্যান্সিয়ালি তাকে আমার সাপোর্ট দিতে হবে। কত টাকা 10 লাখ দেবেন? হোক 20 লাখ হোক, তাকে আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আপনার দিতে হবে। কন্ট্রাক্টে কত আছে? আপনার কন্ট্রাক্টে হ্যাঁ, কত 10 লেখা 10 আছে? লাখ 10 লাখ। 10 টাকা আছে। 10 লাখে সারা জীবনটা হ্যাঁ, চলে যাবে তার? না, সারা জীবন না চলেও কিন্তু সে সার্ভাইভ করার জন্য তো একটা ব্যাকআপ ব্যাকআপ তো ঠিক তার বলেছেন। থাকবে। এইবারে ঠিক বলেছেন, একদম ঠিক আছে। একটা সার্ভাইভ করার জন্য 10 লাখের হয়তো তার হচ্ছে 10 মাস চললো, ঠিক আছে, এখনকার যে 10 কন্ডিশন 10 মাস চলবে কিন্তু কয় মাস ধরুন চলো 20 সেটা মাস জানি না, চলবে, বাট একটা ব্যাকআপ থাকলো, চলে গেল, একটা ব্যাকআপ পেলো ঠিক সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা ব্যাকআপ পেলো, 20 মাস চললো, ঠিক ব্যাকআপ আছে, পেলো, সারা সাথে জীবন তো সাথে চলবে, সাথে সাথে সারা জীবন সাথে তো সাথে চলবে। কি ঘটলো, না না আমি একটু বলি, সাথে সাথে কি ঘটলো, এই যে সেপারেশন হওয়ার পসিবিলিটি অনেক কমে গেল। কারণ সেপারেশন হওয়ার সময় তখন মাথায় চিন্তা থাকে যে আমরা যদি সেপারেট হয়ে যাই, আমারও তার একটা বাইন্ডিংস আছে, তাকে আমার 10 লাখ টাকা দিতে হবে, আমার কাছে এখন 10 লাখ আপনি টাকা নাই। আপনি সেক্ষেত্রে দেখা একটা গেছে যে আমি তাকে শুনুন, আপনি একটা একটা রিলেশনের মধ্যে আছেন, সেখানে একটা বাইন্ডিং এর মধ্যে আছেন, আপনি ভয় হুম, ভয়ে আছেন, এই টাকা দিতে হবে না ভাই, আমি ওকে দিয়ে দেবো না, ইয়ে দেবো না। আপনার মধ্যে, আপনার রিলেশনের মধ্যে কোনো লাভ অ্যাফেকশন কিচ্ছু নেই। আমি বলবো আরে দয়া করে না এই বাবা, রিলেশনটা রাখবেন লাভ না। লাভ এফেকশন তো আমি আপনার, ডেফিনেটলি আছে, লাভ আপনি এফেকশন তো বললেন, ডেফিনেটলি আপনি আছে, বললেন, আপনি কিন্তু তাহলে আফটার সেপারেশনের টু কথা বলছেন ইয়ার্স কেন? আমি আপনি বলেছি সেপারেশনের আফটার কথা, 2 ইয়ার্স, আফটার টু আফটার টু ইয়ার্স ইয়ার্স যদি কোনো রকম লাভ অ্যাফেকশন না থাকে, যদি আপনার মনে হয় যে না আমার সেপারেশন সেপারেশন আই নিড এ সেপারেশন, আমাদের হুম আলাদা হয়ে যাওয়া দরকার, কিন্তু আপনি ভয়ে হুম আছেন, শুধুমাত্র 10 লাখ টাকা দিতে হবে, এই ভয়ে আপনার বউয়ের সাথে আছেন, আমি আপনার পায়ে ধরে নেবো যে আমি 10 লাখ টাকা ভাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তা ছেড়ে দিন, এই রিলেশনটা রাখবেন না। এই না না, রিলেশন রেখে এটা তো আপনারও শুনেন, কষ্ট, আপনার বউয়েরও এটা কষ্ট। এটা এটা শুধু ভয়ের বিষয় না, আপনি বিষয়টা বললেন হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। ভয়ের, শুনেন, যেটা এটা ভয়ের বিষয় আপনি আপনি বলছেন, আমি তাহলে বলি নাই। না, আমি আপনি বললেন বলতেছি এখানে একটা যে ভয় থাকবে, আমার না না না, আমি এই ভয়, পয়েন্ট আমি তুলিনি, ভয়টা হচ্ছে আমি এই ফাইন্যান্সিয়াল, পয়েন্ট তুলিনি। আমি ভয় এক্স্যাক্টলি, বলেছি যে আমার আমি ফাইন্যান্সিয়াল তো ভয় কি ভয়, আছে, আমি তো কি এবং ভয় সেই বলছিলাম, কারণে আপনি তো আমি তো কি বলতেছেন ভয় লাভ বলছিলাম? এফেকশন নাই, লাভ নাই, এই কারণে আমি ভয়ে তার সাথে ইয়ে করতেছি। আরে এখন লাভ লাভ বলতে এফেকশন লয়াকার ভ না বলছি না, থাকলেও শুনুন শুনুন শুনুন, লাভ বলতে আমি লয়াকার ভ লাভ বলছি না, লাভ ক্ষতি বলছি না, আমি লাভ এন্ড অ্যাফেকশন বলছি, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে একটা ভয় থাকবে, একটা ক্ষতির ভয় থাকবে, একটা ইয়ের ফিনান্সিয়াল ইয়ের ভয় থাকবে, আমি বলছি ভাই ফিনান্সিয়াল এর যদি ভয় থেকে, ফিনান্সিয়াল কন্ডিশনের ফিনান্সিয়ালি একটা সাপোর্ট করতে হবে, এই ভয় থেকে তাকে ছেড়ে দেবেন, তার থেকে ভাই ছেড়ে দেওয়াই ভালো। ওরকম ভাবে কেন হচ্ছে ভাই, ওই ওই রকম, এই এই ওরকম ভয়ের কারণে ওরকম যদি সংসারটা শুনুন শুনুন, সাস্টেন করে সেটা আরো ভালো না? ওই রকম সাস্টেন করার কোনো দরকার নেই। ওইরকম সাস্টেন যেখানে হচ্ছে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ভয় আছে, সেই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনো থাকবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার স্ত্রীকেও আপনি রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনোই থাকবেন না। যেখানে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে একটা ভালোবাসা নেই, সেই রিলেশনে আপনি থাকবেন কেন? আচ্ছা, আপনার সারাক্ষণ থাকলাম মনে না, হচ্ছে ওকে ফাইন, এই, আমি মেনে শুনুন নিলাম শুনুন, কথা থাকলাম না। কথা শেষ করতে দিন, কথা শেষ করতে দিন, সেখানে থাকবেন না, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এটা ভাবছেন যে এখানে কি হবে, একটা নাস্তিকদের যদি একটা বিয়ে হয় ধর্মমত তো এরা মানলো না, কি হবে? আপনি দেখবেন প্রত্যেকটা দেশ কি করে, তারা এইখানে এই জিনিসগুলোকে এরা ধর্মের বাইরে গিয়েও, এটা এইগুলো তো অধিকাংশ দেশই তো এখন ধর্মের ইয়ে হয় না, সেখানে হুম কি রেগুলেশন থাকবে, তাদেরকে কি রিমিউনারেশন দেবে, কি একটা ইয়ে দেবে, কি ওদেরকে কম্পেনসেশন দেবে, সেগুলো সমস্ত এগুলো একটা ইয়ের মাধ্যমে নির্ধারিত হয়। দেখবেন আপনি যদি একটা ইয়ে নিতে যান, একটা ডিভোর্স নিতে যান, সেখানে একটা কথা আছে মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স মানে কি, মানে ধরুন ধরুন আমি আমার বউ ডিভোর্স নিতে চাইলাম, ঠিক আছে, আমরা দুজনে বসে ঠিক করতে পারি যে তার কি চাই আমার কি চাই, এটা আমরা নিজেরা বসে ঠিক করতে পারি। সে যদি এগ্রি করে তখন এইটা, এই যে ডিভোর্সের জন্য সে যদি এগ্রি করে, তখন আমি বলতে পারি হ্যাঁ ঠিক আছে আমরা এগ্রিড, আমরা গিয়ে ফাইল করলাম যে আমরা একটা মিউচুয়াল ডিভোর্স আমি ফাইল করলাম। এইবার আরেকটা জিনিস কি হতে পারে, যেটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। এই ধরুন আমরা দুজনে এরকম ইচ্ছা হলো যে আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আমার বউ আমাকে ডিভোর্স দিতে চায় না, ঠিক আছে, আমার বউ থাকতে চায় আমার সাথে, এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। তখন কি হতে পারে, তখন এইখানে যে ঝামেলাটা সেইটা কোর্টে যায়, কোর্টে গিয়ে সেটা কোর্ট থেকে বিচার করে দেখে যে এটা সত্যি কিছু হচ্ছে কিনা, একজন তৃতীয় পক্ষ সেখানে মধ্যস্থতা করে, সেখানে যদি মনে হয় যে না এটা ইয়াটা আমার, যে আমি যে কারণে ডিভোর্স চাইছি সেই গ্রাউন্ড গুলো ভ্যালিড, বা ধরুন আমার বউ ডিভোর্স চাইছে আমার থেকে, হ্যাঁ আমার বউ এরকম কিছু একটা, তাই আমার বউয়ের গ্রাউন্ড গুলো ভ্যালিড, তখন একটা কম্পেনসেশনের তারা ব্যবস্থা করবে, কি করবে না করবে। এই কম্পেনসেশনের মধ্যে অনেক রুলস আছে, সারা জীবনই তাকে খোরপোশ দেবো কিনা, বাচ্চারা যতদিন বড় হবে কিনা, বাচ্চারা কোথায় থাকবে, বাচ্চারা কতদিন ইয়ে থাকবে, আমার সাথে থাকবে আমার সাথে থাকবে না, এই সমস্ত জিনিসগুলো সেখান থেকে বিচার হয়। আপনি ভাবছেন যে শুধুমাত্র আপনার ধর্মেই লেখা আছে, না ভাই, শুধুমাত্র ধর্মেই যে ওরকম যে ওয়ান টাইম ইয়ে লেখা আছে। আর তারপর আরো একটা জিনিস ভাবুন, যে ধর্মের আপনি কথা বলছেন, যে ধর্মে আপনার এরকম কোনো ইয়ে আছে যে বাচ্চা কার কাছে থাকবে তার কোনো জিনিস লেখা আছে? আমি জানি না লেখা আছে কিনা, সেটা আপনি না বলবেন না আমাকে। আর একটা প্রশ্ন আছে আমার কাছে যে এরকম কোনো মিউচুয়াল ডিভোর্স, কন্টেন্টেড ডিভোর্স, বা ধরুন হচ্ছে সারা জীবন খরপোশ দেওয়া, বা এই ধরনের কোনো কথা আছে? এই ধরনের কেউ একটা বিচার করে দেখে? মানে এটা কি সিচুয়েশন ওয়াইজ হয়, নাকি এটা অলরেডি লেখা আছে, সেই লেখাটার উপরই আপনি বেস করে কাজ করেন? না, এগুলো লেখা থাকে না। এটা সিচুয়েশন ওয়াইজ, মানে একজন তৃতীয় পক্ষ এই হুম, জিনিসটা পুরো বিচার করে দেখে, বিচার করলে হ্যাঁ। তৃতীয় পক্ষ বিচার করে দেখে, এটা আপনি ঠিক বলছেন?
মানে এগুলো কিছুই লেখা তো থাকেই না, এগুলো ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। ডিপেন্ড অন একজন তৃতীয় পক্ষে এরকম কন্টেস্টেড হয়, মানে এরকম পুরো ব্যাপারটা এরকম বিচার হয়? একটা ধরুন হচ্ছে আপনি আপনার বউকে ডিভোর্স করতে চাইলেন, আপনি তালাক 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 বলেই পার পাবেন না বলতে চাইছেন? হ্যাঁ, তালাক 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 এটা বললেই হবে না। ঠিক বলছেন? হ্যাঁ, অফকোর্স। আবুল আপনি ফাজল ভাই প্লিজ গো হেড। না না রে ভাই, এখানে এটা এটা এক্স্যাক্টলি ওইভাবে ঠিক হয় না, কারণ বাংলাদেশের মুসলিম ল আর আপনার শরীয়তি ল যেটা, দুটো কিন্তু আলাদা আসলে। তো শরীয়তি লতে আপনি মুখে তালাক বললেই তালাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশি মুসলিম লতে আসলে সেইভাবে হয় নাই। ঠিক যেমন ভাবে আপনার আপনি যদি একাধিক বিয়ে করতে চান কোনো মুসলিম পুরুষ বাংলাদেশে, তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু কোনো স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যখন চতুর্থ বিয়েও করতে যাবেন, তখনও কিন্তু আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই। সো মুসলিম ল আর ইসলামী শরীয়তের অরিজিনাল লটা মানে বলে না ফেলার জন্য আমি ওয়ান ভাইকে একটু অনুরোধ করবো। ভাই বলেন। ঠিক, আপনি ঠিকই বলেছেন, ওইরকম অনুমতির প্রয়োজন নেই। ব্যাস, তার মানে দেখুন আপনার যে আপনার একটা যে ধর্মের কথা আপনি এতক্ষণ ধরে ঢাক পেটাচ্ছিলেন, যে ধর্মের জন্য যে ঢাক পেটাচ্ছিলেন, সেই ধর্মেই দেখুন সেই জিনিসটা ডায়নামিক নয়, তার থেকে তো ধর্মটা না মানাই ভালো, তাই না? আমি অমিত ভাই, আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম, ওই বিয়ের বিষয়টা। মানে ভাই, ওয়ান ভাই যেটা বলতেছিলেন যে মানে রিলিজিয়াস মানে সেরিমোনিয়াল বিয়ে আর নর্মাল রেজিস্ট্রি বিয়ের যে এই মূল আবুল ফাজল পার্থক্যটা ভাই, এটা। আবুল ফাজল ভাই, হ্যাঁ, আবুল ফাজল ভাই, এক আগে মিনিট টাইম দিন, এক সেকেন্ড টাইম দিন, এক সেকেন্ড শিওর টাইম দিন, শিওর হ্যাঁ? শিওর শিওর। এক সেকেন্ড, জাস্ট একটা মজার জিনিসের জন্য। মনিরুল ভাই অসংখ্য ধন্যবাদ চেঞ্জ করার জন্য পায়ের ভ্যালুটা। অসাধারণ। মনিরুল ভাই থ্যাংক ইউ। মনিরুল ভাই এখানে মনিরুল 7 ভাই থ্যাংক আবার ইউ। অ্যাড হবেন, হ্যাঁ আবার দেখি না অ্যাড মনিরুল হবেন ভাই, আপনার। কোন একদিন অ্যাড হলে হবেন। তো এখানে সাইন 2 থিটা প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 1, এটা যেটা লিখেছে, অথবা এ প্লাস বি হোল কিউব, এইটা ঠিক আছে। হ্যাঁ, এইটা এইটা এখন ঠিক আছে, পায়ের মানটা না লিখে সেটার সম্মানটা বাঁচিয়েছে নিজের। থ্যাংক ইউ। ঠিক আছে, মনিরুল ভাই যদি আবার অ্যাড হন কখনো, আমি চেষ্টা করবো আসার জন্য। ঠিক আছে, ওকে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ আবুল ফাজল ভাই প্লিজ গো হেড। হ্যাঁ, থ্যাংক ইউ অমিত ভাই। ওয়ান ভাই ওই যেটা বলতেছিলেন না, যে রিলিজিয়াস ম্যারেজ আর হচ্ছে নর্মাল রেজিস্ট্রি ম্যারেজ বা সেকুলার ম্যারেজ, এটার মধ্যে আসলে পার্থক্যটা কিন্তু ওই যে সেই স্রষ্টার ভয়টাই। স্রষ্টা স্যাংশন করবে, সেই জন্যই রিলিজিয়াস সোসাইটি গুলা, শুধুমাত্র মুসলিম সোসাইটি না, প্রত্যেকটা রিলিজিয়াস সোসাইটি ওই স্রষ্টার নামটা উচ্চারণ করে, মানে ওই সুনির্দিষ্ট ধর্মের মন্ত্র উচ্চারণ করে কিছু রিচুয়াল পালন করে ওইটা করে। আর সেকুলার সোসাইটিতে যেহেতু মানে ধরেন ওই যে নাস্তিক দেশ আপনি যেগুলি বলতেছিলেন, যে নিউজিল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, এরা কিভাবে তাহলে বিয়ে করে? এরা ওই একই কাজটাই করে ভাই, বাচ্চা উৎপাদনের জন্য বলেন, শারীরিক সম্পর্কের জন্য বলেন, যেটাই বলেন, ওই একই কাজটাই করে ভাই, ওই যে নামটা নেয় না। কাজ কিন্তু একই। ওই রিলিজিয়াস রিচুয়ালটা আপনি যদি মানে সরায় দেন সাইডে, সেম জিনিসটা সেমই থাকে ভাই। ওই যে জিনিসটা বলতেছি, যে ওই ধর্মের যে মূল ধারণাটা, যে পেয়ার্স আর মেড ইন হেভেন, বা জোড়ি রাবনে বানাতে জোড়ি, যেটাই যেভাবে অনুবাদ করেন, ওই কনসেপ্টটাই কিন্তু রুল করে রিলিজিয়াস রিচুয়ালটা, যে যার সঙ্গে বিয়ে হচ্ছে মানে তাকে ঈশ্বর তোমার জন্য কখনো না কখনো তোমার তাকদিরে লিখে দিয়ে রাখছে, সেই জন্য বিয়ে হচ্ছে। আপনারা যে আতঙ্কিত হচ্ছেন যারা বিশ্বাসী মানুষেরা, যে হ্যাঁ হ্যাঁ ধর্ম যদি মানে ইয়ে না থাকে, তাহলে আমার পেয়ারকে আমি খুঁজে পাবো কিভাবে? না ভাই, ওটা তো আসলে ওইভাবে হয় না। সেই জন্য এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ অমিত ভাই। অবশ্যই, আজকে তাহলে ওয়ান ভাইয়ের কাছে বিদায় নি। হ্যাঁ মান ভাই, আজকে অনেকক্ষণ কথা হয়েছে, আমরা একটুখানি পরবর্তী গেস্টের কাছে আচ্ছা, যাই। ওয়ান ভাই, যাওয়ার আগে লাস্ট একটা কথা জাস্ট বলতাম, যে ওয়ান ভাই যদি হ্যাঁ sure. ডিটেলসে দেখতে চান যে কিভাবে আপনার ধর্ম ছাড়া আপনার রিলেশনশিপস অথবা বাচ্চা কিভাবে আপনার বড় করতে হয়, তাহলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার দুইটা টক শো। একটা হচ্ছে সেকুলার সেক্সুয়ালিটি, আর আরেকটা হচ্ছে প্যারেন্টিং বিয়ন্ড বিলিফ। এই দুইটা আপনার এইথিস্ট কমিউনিটি অফ অস্টিনের প্রোডাকশন টক শো। এখানে আপনার ডিটেলসে আপনার আলোচনা করে যে কিভাবে ধর্মহীন ধর্মনিরপেক্ষ ওয়েতে আপনার রিলেশনশিপ অথবা চাইল্ড রিয়ারিং আপনার না, এটা নিয়ে আমি এত কনসিয়াস না, এটা উদ্বিগ্ন না যে এটা নিয়ে আমাকে এত ডিটেল জানতে হবে। আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম এতক্ষণ, আহ, বিয়ের বিষয়টা নিয়ে আসলে আমি এমনিই কথা প্রসঙ্গে আসছে, বাট এটা নিয়ে আমি এত ইয়ে না আর কি, চিন্তিতও না, ওইটা আমার তো হেডেকও নাই। যে তো আমি প্রশ্নটা যদি আপনাদের আপনার সাথে মাথায় আসে তাহলে আপনি হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর কি। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমার এখনো যেই রিয়েলাইজেশনটা আসে নাই, যেটার জন্য আমি আসলে জয়েন হয়েছিলাম, যে আফটার ডেথ
কিছুই হয় না, এই জিনিসটা আমি এখনো মানতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার এখনো বোধগম্য হচ্ছে না। আপনাদের যদিও হ্যাঁ আপনাদের যুক্তি ছিল, অনেক কিছুই ছিল। ফাইনালি আমার যেটা বলতে চাচ্ছি যে এখনো অনেক ভয় কাজ করে যে মৃত্যুর পরে কিছু নাই, এটা আমার এখনো আমি বিলিভ করতে আচ্ছা, কষ্ট হচ্ছে। আর আপনি হচ্ছে একটা যে কাজ করবেন, হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, পরের দিন মৃত্যুর পরে কি হয় এইটা আপনার কি মনে হয় সেটা আমরা শুনবো। আর কিভাবে হয় হতে পারে সেই জিনিসটা আমি শুনবো। মৃত্যুর পরে আপনি কিভাবে নিজের সত্তাটাকে ধরে রাখবেন সেই গল্পটা আমরা শুনবো, হ্যাঁ। জি ওয়ান, জি 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 ঠিক আছে, ঠিক জি আছে, জি। না, ঠিক আমি আছে। আপনাদের আচ্ছা, কথাগুলো আমি হ্যাঁ, মেনে নিছি, কিন্তু আমি বললাম যে আমি মেনে নিতে পারতেছি না। বুঝতে মানে পেরেছি, আমি বুঝতে পেরেছি। পার্সোনালি মেনে এটা নিয়েছেন কিন্তু, হ্যাঁ আমি হ্যাঁ, মানে এই নিজের জিনিসগুলো অকাট্য হলেও ব্যাপারটা ফিলিংসটা আমি বুঝি। ব্যাপারটা হচ্ছে যুক্তি দিয়ে এই জিনিসটা হুম, অকাট্য হলেও এই জিনিসটাকে না ওই মন থেকে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না। ছোটবেলা থেকে শিখে হ্যাঁ এসেছেন তো হ্যাঁ এইভাবেই হ্যাঁ। কন্ডিশন তো ব্যাপারটা, কারণ যেন আমি ব্যাপারটা ঠিক এত আত্মীকরণ করা পৃ- যায় না, সেটা ব্যাপারই। পৃথিবীতে আমি এত কিছু করতেছি, এত কিছু, কিন্তু আফটার ডেথ আমার আর কিছুই হচ্ছে না, এই জিনিসটা মানে ভাবুন তো, আহ, আইনস্টাইন মারা গেছে, আইনস্টাইনের কি হচ্ছে এখন মারা যাওয়ার পরে, হুম, ভাবুন। তাই না? জি আইনস্টাইন এত জানি না। কিছু করে গেছে, আইনস্টাইন কি করছে এখন ভগবান জানে, হ্যাঁ। সবকিছুর এরকম পরেও একটা একটা প্রশ্ন থেকে যায় যে যদি মনে করলাম যে সৃষ্টিকর্তার যদি কিছু বকে, নাই, তারপরও যদি যদি সৃষ্টিকর্তা বকে, যদি মৃত্যুর পরে গিয়ে যদি দেখি যে হ্যাঁ একজন আছে, তখন তো এই তো, সমস্যা। ব্যাস, এই যে একটা ভয়, এভরিথিং। ঠিক আছে, এই ওইটা যে তো এই একটা ভাই ভয়, ভয়টা, প্যাস্কেলের বাদই, ওটা তো না না প্যাস্কেলের এই বাদই ভাই, ওটা তো এই যে খুব একটা সহজ। ভয়, এই জিনিসটাই কিন্তু মূল জিনিস। সব মানলাম যে আমি বুঝতে কোনো পেরেছি। ধর্ম হ্যাঁ, নাই, কিচ্ছু আপনার নাই, কথা কিন্তু সত্যি। পরে কি মরার পরে দেখলাম যে না, ঘটনা তো একটা আছে, তখন কি বুঝতে হবে? এই পেরেছি, ভয়, সেটা এই আপনার একটা এই ভয়। এটা অমূলক একটা ভয়, হ্যাঁ, যার পেছনে কোনো রকম ইয়ে নেই, কোনো যুক্তি নেই, কিছু নেই, তাও একটা অমূলক ভয়। আপনার এই হুম, অমূলক ভয়টা আমরা একদিন, নেক্সট দিন আমরা একদিন কাটানোর চেষ্টা করবো, ঠিক আছে। আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম, আমরা পরবর্তী গেস্টের কাছে একটু কথা বলি, হ্যাঁ। ওয়ান ওয়ান। জি আপনার, জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই থ্যাংক ইউ। ভালো থাকবেন। আর আরেকটা জিনিস, আপনি যদি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকেন যে আমি যাই বলুক আমার তো মনে হচ্ছে না, আমার এটা মনে হচ্ছে না, আমার একটা ভয় আছে, কোনোদিন এই ভয়টা কাটাতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, ঠিক আছে। আপনি দেখবেন আমরা যাই বলিনি, ঠিক আছে, আপনি কিন্তু সেই ওই জায়গাতেই বসে থাকবেন মরার পর যদি কিছু হয়। এটা কখনোই কাটানো সম্ভব না, হ্যাঁ। তা সেই জন্য আপনার এই ভয়টা কি, ভয়টা কেন, এবং ভয়ের পেছনে কোনো লজিক আছে কিনা সেই জিনিসটা আমরা দেখবো। তা সেই লজিকগুলো আপনি নিয়ে আসবেন, তারপরে আপনার নেক্সট দিন কাজ হচ্ছে আপনার মৃত্যুর পরে কি হতে পারে বলে আপনার মনে হয় সেই জিনিসটা আমাদের কাছে বলবেন। কেন হতে পারে এই জিনিসটা বলেন, এবং হাউ মানে কিভাবে এই জিনিসটা হতে পারে। মরার পরেও আপনি কিভাবে বেঁচে থাকবেন, বা আপনার সত্তাটা কিভাবে থাকবে, কোথায় থাকবে, কিসে ভর করে থাকবে, সেই জিনিসটা আমরা আগে শুনবো, ঠিক আছে। তারপরে আমরা যেমন আলোচনায় আমার, এগোবো। আমি যদি এটা যদি আমার আজকের কথা বিলিভে না, না, আসে, না আজকের আমি কথা একটা বলছি। লাস্ট একটা মন্তব্য করে যাই আর কি, একটা মন্তব্য লাস্ট, এটা যদি আমার বিলিভে আসে যে মৃত্যুর পর আসলেই কিছু নাই, তাহলে ভাই আমি এই সেরকম তো দুনিয়াতে বিলিভ কেউ, সেরকম বিলিভ মন্তব্যটা তো একটু যা শেষ খুশি করি, করতে না পারে। না, মন্তব্য, আমার একটা মন্তব্য, এটা মন্তব্যটা একটু বলি। এরকম যদি আমার বিলিভ আসে যে হ্যাঁ আফটার ডেথ দেয়ার ইজ নাথিং, তাহলে কিন্তু ভাই আমি এই পৃথিবীতে কোনো নো সেভিংস, মানে কিছুই করবো না, বাড়ি গাড়ি আমার কিছুই করার দরকার নেই, আমি যা ইনকাম করবো আমি সব আমার পিছনে খরচ করবো, কিছু কারোর জন্য কিছু রেখেও যাবো না। কারণ আমি মারা যাওয়ার পরে যদি আমার বউ ছেলে মেয়ের কি হয় না হয় এগুলো যদি আমার কোনো হেডেকই না হয়, তাহলে আমার তো তাদের জন্য আর এত মায়া মমতা রেখে আমার কি লাভ, আমি আমার নিজের জন্যই সব করবো। ব্যাপারটা এরকম হচ্ছে। জাস্ট ভাই এটা হচ্ছে আমার একটা মন্তব্য, এটা নিয়ে আর্গুমেন্ট আজকে আর করবো না, ঠিক আছে, অন্য ওকে, কাউকে ঠিক সুযোগ আছে, দেন কথা বলার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ওকে ইউ, জি, থ্যাংক ভালো ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ। ঠিক আছে, আজকে আমরা মনের কাছে বিদায় নিলাম, আমার পরবর্তী গেস্ট এবং লাস্ট